নমস্কার, শুভ সন্ধ্যা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, খাস খবর বাংলা এবং মানভূম উত্তরণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের ভীষণভাবে কাজে আসছে। প্রিয় ছাত্রছাত্রী, গত 2 তারিখে মাননীয় বিএলআরও সাহেব বিক্রম মুখার্জি মহাশয় ইতিহাস বিষয়ে স্পেশাল ক্লাস নিয়েছিলেন, যে কিভাবে ইতিহাস বিষয়ে ভালো নাম্বার পাওয়া যায়। উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সাবলীল ভাষায় সিপাহী বিদ্রোহের কারণ আলোচনা করেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান তথ্য দেওয়ার জন্য। আজকে আমি সংঘবদ্ধতার সেই চ্যাপ্টার পড়াব। এই চ্যাপ্টারে আমি বিশেষ করে সিপাহী বিদ্রোহের প্রকৃতি, ফলাফল এই অংশটা পড়াবো। আর এই প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস সপ্তাহে একটা, তাই এই চ্যাপ্টারে তোমাদের কি কি পড়তে হবে বা কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করলে ভালো নাম্বার পাবে মাধ্যমিকে বা কমন পাবে, সেগুলো আলোচনা করব। শুরুতেই এই চ্যাপ্টারে কি কি পড়া উচিত আমাদের আমি একটু আলোচনা করে দিই, কারণ শেষের দিকে আর সময় থাকে না, আমাদের সময় খুব কম। এই চ্যাপ্টারে আমরা যেসব বিষয় নিয়ে পড়ব, মহাবিদ্রোহের প্রকৃতি ও ফলাফল, এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা বই, জীবন মুখোধ্যায় বলো, যে কোনো বই বলো, এই অংশটার উপর মানে শুরুটা হয়েছে মহাবিদ্রোহের প্রকৃতি দিয়ে। মহাবিদ্রোহের প্রকৃতি ও ফলাফল, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, যদিও ওটা মহাবিদ্রোহের ফলাফলের মধ্যে পড়ছে। ওইখানে একটা অংশ পড়ব আমরা, শিক্ষিত বাঙালির সমাজের মনোভাব। এখান থেকে একটা ভালো আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। মহাবিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ? এর পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে উত্তরটা লিখতে হবে। এছাড়া সভা সমিতির যুগ, যে কিভাবে জমিদার সভা থেকে জাতীয় কংগ্রেস পর্যন্ত বিভিন্ন সভা সমিতি গড়ে উঠল, সে সম্পর্কে একটা কোশ্চেন। ভারত সভার প্রতিষ্ঠা ও কার্যাবলী, জমিদার সভার কার্যাবলী, হিন্দু মেলা, অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ইলবার্ট বিল বিতর্ক। 3টে উপন্যাস পড়ব আমরা, 3টে ভালো, গোরা রবীন্দ্রনাথের উপন্যাস, বর্তমান ভারত বিবেকানন্দের অন্যতম উল্লেখযোগ্য বই, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। এছাড়া ভারত মাতা, এই ছবিটি সম্পর্কে জানব, এবং ব্যঙ্গচিত্রী হিসাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবি এই চ্যাপ্টার থেকে আমরা জানব। যাই হোক, আজকে আমি যে অংশটা পড়াবো সেটা হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি, ফলাফল। তবু মহাবিদ্রোহের প্রকৃতি ও ফলাফল আলোচনা করার আগে অন্তত মিনিট 5-7 আমি সময় নিচ্ছি ওই মহাবিদ্রোহের কারণ সম্পর্কে বলার চেষ্টা। কারণ মহাবিদ্রোহের কারণগুলো একবার যদি মনে না করে দিই, তাহলে তোমাদের পক্ষে মহাবিদ্রোহের প্রকৃতি বোঝা সম্ভব নয়। তাই শুরুতেই আমি একটা চার্ট দিয়েছি, যদিও তোমরা অনেক কম দেখতে পাচ্ছ, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তবু এই চার্টটা দেখাবার চেষ্টা করছি। এখানে মহাবিদ্রোহের একটা ছবি দিয়েছি আমি, যে ইম্পর্টেন্ট সেন্টার অফ দ্য রেভল্ট 1857, কোন কোন অংশে মহাবিদ্রোহ হয়েছিল। একটা ছবি দিয়েছি এই মহাবিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে সম্পর্কে। তাহলে মহাবিদ্রোহ কি, সিপাহী বিদ্রোহ কি? লর্ড ক্যানিংয়ের সময়ে 1857 সালে বিস্তীর্ণ এলাকায় ভারতবর্ষের বিদ্রোহের আগুন জ্বলে। এই বিদ্রোহের চালিকা শক্তি ছিল সিপাহীরা। এটি তথাকথিত সিপাহী বিদ্রোহ। যদিও এই বিদ্রোহ সিপাহী বিদ্রোহ কিনা না এর চেয়ে আরও বড় কিছু, এ নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে। একদল ঐতিহাসিক মনে করেন যে এটা নিছকই সিপাহী বিদ্রোহ, আরেক দল মনে করেন ভারতের জাতীয় সংগ্রাম, কেউ বা আরেক ধাপে গিয়ে স্বাধীনতার প্রথম লড়াই।
যাই হোক, আমরা এই সিপাহী বিদ্রোহ নানাবিধ কারণে গড়ে উঠেছিল। এগুলো ছিল মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ভারতবর্ষের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সিপাহী বিদ্রোহ। এখন সিপাহী বিদ্রোহের আমি রাজনৈতিক কারণগুলো 1-2 লাইন করে বলছি, কারণ মাননীয় বিক্রমবাবু অত্যন্ত প্রাঞ্জল ভাষায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক কারণ, প্রত্যেকটা কারণ আলোচনা করেছেন। তাই এই প্রসঙ্গে আমি খুব একটা বেশি সময় নেব না। প্রথম আসি যে রাজনৈতিক কারণে সত্যবিলোপ নীতির প্রয়োগ। কারণ 1848 সালে সত্যবিলোপ নীতির প্রয়োগ, 1848 সালে লর্ড ডালহৌসি ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি চালু করে। এর ফলে ভারতের রাজন্যবর্গ যারা ব্রিটিশ আশ্রিত ছিল, তারা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্যটি ব্রিটিশ সরকার গ্রাস করে। এই নীতি প্রয়োগ করে ঝাঁসি, সাতারা, সম্বলপুর, নাগপুর বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এবার আসি, কুশাসনের অজুহাতে ব্রিটিশ সরকার অযোধ্যা ও নাগপুরের প্রাসাদ লুণ্ঠন করে এবং অযোধ্যা ও নাগপুর, বিশেষ করে অযোধ্যাকে কুশাসনের অজুহাতে দখল করে নেয়। নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে সেখানকার মূল্যবান স্মারক, সিংহাসন বা দামি মূল্যবান জিনিসপত্র প্রকাশ্যে রাস্তায় বিক্রি করে খোলা বাজারে। এতে অযোধ্যা এবং নাগপুরের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়। উপজাতি গোষ্ঠীর ক্ষোভ, কোল, ভিল, সাঁওতাল, কিছুদিন আগেই তো 2টো ক্লাসেই তো পড়ালাম, কোল, ভিল, সাঁওতাল 3 নম্বর চ্যাপ্টারে। এদের যে বিক্ষোভ, এই বিক্ষোভও একটা অংশ সিপাহীদের পক্ষে ছিল, কারণ তারাও তাদের বিক্ষোভের কারণের ফলেও সিপাহী বিদ্রোহ হয়। এবার আসি ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির বিদ্রোহ। বহু ব্রিটিশ আশ্রিত রাজ্য ছিল যেগুলি ব্রিটিশ সরকারের অধীনে থেকেও অত্যন্ত হীনমন্যতায় ভুগছিল। তাদের অনেক সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, যেমন তিবাঙ্কুর। এর ফলে তারাও বিদ্রোহের আশ্রয় নেয়। এবারে আরেকটা রাজনৈতিক কারণের মধ্যে ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার। এই সময় সীমা ছাড়িয়ে যায় ব্রিটিশ রাজকর্মচারীদের অত্যাচার। এগুলো ছিল রাজনৈতিক কারণ। তাহলে রাজনৈতিক কারণে কি কি? সত্যবিলোপ নীতির প্রয়োগ, অযোধ্যা ও নাগপুর রাজপ্রাসাদ লুণ্ঠন, উপজাতি গোষ্ঠীর ক্ষোভ, সর্বোপরি ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির বিদ্রোহ এবং ব্রিটিশ রাজকর্মচারীদের অত্যাচার। এবার আসি আমি সামাজিক কারণ। খুব দ্রুত পড়াচ্ছি এই অংশটা, কারণ এই অংশটা সময় নেব না। সামাজিক বৈষম্য, কারণ ব্রিটিশ সরকার আমাদেরকে ঘৃণা করত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী আমাদের ঘৃণা করত। ওদের মুখের ভাষা ছিল নেটিভ, নিগার, শুয়োর, এরকম ধরনের ভাষা ছিল আমাদের প্রতি, অবজ্ঞাসূচক। বিভিন্ন জায়গায় লেখা ছিল যে ভারতীয়দের আর কুকুরের প্রবেশ নিষিদ্ধ। এই অত্যন্ত আপত্তিকর, অপমানজনক অবস্থার জন্যই ভারতীয় আপাময় মানুষ, মানে বিস্তীর্ণ এলাকার আপাময় মানুষ, জনসাধারণ এই বিদ্রোহে অংশগ্রহণ করে। ভারতবাসীর প্রতি ঘৃণা এদের ছিল, অত্যন্ত ঘৃণা। এ থেকে সিপাহী বিদ্রোহের অন্যতম একটা কারণ হয়ে দাঁড়ায় সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চনা। উচ্চশিক্ষিত ভারতীয়রা সরকারের বিভিন্ন নিয়ম নীতির জন্য উচ্চশিক্ষিত ভারতীয়দের সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হয়। এরপর আসি মুসলমান ও হিন্দুদের রক্ষণশীলতা। হিন্দুদের রক্ষণশীলতা, সতীদাহ প্রথা রদ করা হয়েছিল 1829 সালে, বাল্যবিবাহ রদ করা হয়েছিল, বহুবিবাহ রদ করেছিল, গঙ্গাসাগরে কন্যা সন্তান বিসর্জন। এছাড়া মুসলমান সমাজও ওই সময়, মুসলমান সমাজের মধ্যেও যে রক্ষণশীল সমাজ, তারা ব্রিটিশ শাসন বা ব্রিটিশদের আইন মেনে নিতে পারেনি, যার ফলে মুসলমান ও হিন্দুদের রক্ষণশীলতাও এটা একটা সামাজিক কারণ। অন্য আরেকটা কারণ হচ্ছে ব্রিটিশদের অত্যাচার। প্রতি ক্ষেত্রে দেখছি যে রাজনৈতিক কারণেও একটা ব্রিটিশ রাজকর্মচারীদের অত্যাচার, আর আপাময় জনসাধারণের উপর ব্রিটিশদের অত্যাচার, সেটাও একটা মূল সামাজিক কারণ। এবার আসি আমি অর্থনৈতিক কারণ। এগুলো সংক্ষেপে না বললে আমার প্রকৃতি বোঝা সম্ভব নয়। তাহলে অর্থনৈতিক কারণ তো আগের দিন দারুণ করে বোঝানো হয়েছে। 1757 থেকে 1857 এই 100 বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভূত পরিমাণ অর্থ এদেশ থেকে
নিজের দেশে নিয়ে যায়। এর ফলে আমাদের সে দুর্ভিক্ষ দেখা দেয়। এই যে সম্পদের নির্গমন তত্ত্ব, এর প্রবক্তা হচ্ছেন দাদাভাই নৌরোজি। তার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কীভাবে এই সম্পদের বহির্গমন ঘটছে। এরপর এটা একটা সম্পদের বহির্গমনের ফলে ভারতবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়, অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, কুটির শিল্প ধ্বংস। ইংল্যান্ডের শিল্প বিলোপের ফলে ভারতের কুটির শিল্প বিশেষ করে তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়। অসম শুল্ক নীতি এর ফলেও ধ্বংস হয়। একসময় গোটা ইউরোপ জুড়ে ভারতীয় বস্ত্রের খ্যাতি ছিল, পুরো ইউরোপের বাজার জুড়ে ভারতীয় বস্ত্রের ব্যবহার ছিল। সেই রপ্তানিকারক দেশ ভারতবর্ষ, বস্ত্র রপ্তানিকারক দেশ ভারতবর্ষ শেষ পর্যন্ত তুলো রপ্তানিকারক দেশে পরিণত হয় এবং ব্রিটিশদের তৈরি বিভিন্ন কাপড় আমরা আমদানি করতে বাধ্য হই। এর ফলে গ্রামাঞ্চলের কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, বেকার সংখ্যা হু হু করে বাড়তে থাকে, কর্মহীন হয়ে পড়ে, প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়ে। চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নীতি, যে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগ না করা, কারণ ওটা তো শুরু হয়েছিল সেই কর্নওয়ালিসের সময় থেকে। কর্নওয়ালিস মনে করতেন যে ভারতীয়রা দুর্নীতিগ্রস্ত, ঘুষ খায়, হ্যাঁ, যার ফলে তিনি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করেননি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এছাড়া চড়া হারে রাজস্ব, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভূমি রাজস্ব নীতি, আমরা যদি সেই শুরু হয়েছিল ভূমি রাজস্ব নীতি কোথার থেকে 1772 সালে 5 সালা বন্দোবস্তের মধ্য দিয়ে, 77-এ 1 সালা বন্দোবস্ত, 89-90-এ 10 সালা বন্দোবস্ত, 1793-এ চিরস্থায়ী বন্দোবস্ত, 1820 রায়তারি, 1822 মহলওয়ারি, 1824 ভাইয়াচারি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি বন্দোবস্তের ফলে আমরা দেখতে পাই যে ভারতীয়দের উপর চড়া হারে রাজস্ব চাপানো হয়, যার ফলে ভারতীয়দের মনে ক্ষোভের সঞ্চার হয়। এবারে সিপাহী বিদ্রোহের আমরা ধর্মীয় কারণটা দেখব যে কোন কোন ধর্মীয় কারণের জন্য সিপাহী বিদ্রোহ ঘটেছিল। একটা হচ্ছে ধর্মীয় পক্ষপাতিত্ব, এটা লেখা না এখানে, ধর্মীয় পক্ষপাতিত্ব। কারণ ইংরেজরা এই সময় খ্রিস্টান ধর্মকে পক্ষপাতিত্ব করতে থাকে। অবাধে খ্রিস্টান পাদ্রীরা এদেশের মানুষকে ধর্মান্তরিত করার সুযোগ পায়। এর ফলে ভারতবর্ষের হিন্দু এবং বিপুল সংখ্যক মুসলমান ধর্মনাশের আশঙ্কা করে। 2 নম্বর হচ্ছে রক্ষণশীলতায় আঘাত। ও তো বললাম যে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, এই যে রক্ষণশীলতা, মুসলিমদের বিভিন্ন প্রথার উপর আঘাত আনা হয়, যার ফলে মুসলমান সমাজ এবং হিন্দু সমাজ এটা ধর্মীয় ব্যাপার হিসাবে নেয়। এছাড়া ধর্মীয় কর আরোপ করা হয়। ধর্মীয় কর আরোপ করলে ভারতের হিন্দু এবং মুসলমান যে প্রজা তাদের উপর আঘাত আসে। এবং বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রভাব, এটাও ছিল একটা ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের সাথে যুক্ত হয়ে আছে আরেকটা কারণ, প্রত্যক্ষ কারণ, এনফিল্ড রাইফেলের প্রবর্তন। খুব দ্রুত বলছি আমি, কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে মহাবিদ্যার প্রকৃতি পড়াবো। এনফিল্ড রাইফেলটা কি? এনফিল্ড রাইফেলটা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। অনেক ঐতিহাসিক মনে করেন, অনেকে মনে করেন না। অনেক ঐতিহাসিক মনে করেন যদি এনফিল্ড রাইফেল না এলেও সিপাহী বিদ্রোহ হতো। এই এনফিল্ড রাইফেলের টোটাটা মানে কার্তুজের যে খোলসটা, ওইটাকে দাঁতে ছিঁড়ে ঢুকানো হতো। এর ফলে দেখা যাচ্ছে হঠাৎ গুজব রটে যায় এই টোটাটা গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি হয়েছে। এতে হিন্দু ও মুসলমান বিস্তীর্ণ সংখ্যক, বিপুল সংখ্যক হিন্দু এবং মুসলমান সৈন্য ধর্মনাশের আশঙ্কা করে এবং বিদ্রোহ শুরু করে। এবারে আসি মূল পয়েন্টে, যে সিপাহী বিদ্রোহের সামরিক কারণ কী ছিল। আমরা একবার দেখে নেব যে সিপাহী বিদ্রোহের সামরিক কারণ কী ছিল। এটা এই কারণটা দিয়েই মূলত শুরু হয়। যদি সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হয় এনফিল্ড রাইফেল, তাহলে আরও কতগুলো কারণ রয়েছে, যেমন ব্রিটিশ অফিসারদের অভদ্র আচরণ। আমরা দেখতে পাই যে বড় বড় যে ব্রিটিশ অফিসার আমাদের সামরিক অফিসারদের, ভারতীয় সেনাদের অত্যন্ত ঘৃণার চোখে দেখত। তাছাড়া অল্প বেতন,
একজন ভারতীয় সৈন্য, সে ভারতীয় সিপাহী, বেতন পেত মাসিক 7 টাকা, মাসিক 7 টাকা, মানে বছরে 84 টাকা সামান্য বেতন। একই যোগ্যতা সম্পন্ন একজন ব্রিটিশ অফিসারের বেতন ছিল অনেক বেশি। এবার আসি খাবার। ভারতীয় সিপাহীদের জন্যে খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। তাছাড়া ভারতীয় সিপাহীরা দূরদেশে বা দূরবর্তী স্থানে যুদ্ধে গেলে একটা অতিরিক্ত ভাতা পেত, বাট্টা ভাতা। 1857 সালের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই বাট্টা প্রথা রদ করে। ভারতীয় হিন্দু এবং মুসলমান সৈন্যরা বরাবরই ধর্মভীরু। তাদের কাছে সমুদ্র পথ দিয়ে দূর দেশে যুদ্ধ করার অর্থই ছিল ধর্মনাশের আশঙ্কা, অর্থাৎ কালাপানি। এটাও একটা ছিল মূল সামরিক কারণ। তাহলে দেখা যাচ্ছে যে এই সময় সিপাহীদের যে বিভিন্ন ক্ষোভ, সেই ক্ষোভগুলো আরেকবার আমরা দেখে নেব ছকের মাধ্যমে। কি কি দেখলাম আমরা? ব্রিটিশ অফিসারদের অভদ্র আচরণ, সমুদ্রযাত্রা, বেতনের তারতম্য, বাট্টা রদ, পদোন্নতিতে বাধা। এছাড়া কয়েকটা বিধিনিষেধ আরোপ করা হয় ভারতীয় সিপাহীদের উপর। যেমন হিন্দু সিপাহীরা তিলক আকার বা টিকি রাখার অধিকারী নন। মুসলমান সিপাহীরা দাড়ি রাখার অধিকারী নন। আবার পাঞ্জাবিরা পাগড়ি রাখার অধিকারী নন। এই ধর্মীয় নির্দেশনামা ভারতীয় সিপাহীদের ক্ষুব্ধ করে তোলে। ঠিক এরকম যখন অবস্থা, তখন এনফিল্ড রাইফেলের ব্যবহারটা এই বারুদের স্তূপে ইন্ধন যোগায়। তাহলে এগুলো আমরা আলোচনা করলাম যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, ধর্মীয় কারণ। এই সমস্ত কারণের যোগফল হচ্ছে সিপাহী বিদ্রোহ। এবার দেখি যে এই সিপাহী বিদ্রোহ কোন কোন জায়গায় হয়েছিল। মিরাট, দিল্লি, কানপুর, ঝাঁসি, গোয়ালিয়র, বিভিন্ন জায়গায়। যেমন দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যদিও তিনি খুব ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন নাই। সেই জায়গাটা দখল করেছিলেন বখত খান। বেরেলিতে নেতৃত্ব দেন খান বাহাদুর খান। কানপুরে নানা সাহেব, তাতিয়া টুপি আজিমুল্লাহ। অযোধ্যায় নেতৃত্ব দেন বেগম হজরত মহল। ঝাঁসিতে লক্ষ্মীবাই, জগদীশপুরে কুনওয়ার সিং, ফৈজাবাদে আহমদুল্লাহ, আসামে মনিরাম দেওয়ান। তাই দেখা যাচ্ছে যে সমস্ত বিদ্রোহের যোগফল হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহ শুরু হয় প্রথম শুরুটা হয় বহরমপুরে শুরু হয় 26শে ফেব্রুয়ারি। পরবর্তীকালে 29শে মার্চ ব্যারাকপুরে শুরু হয়। সিপাহী মঙ্গল পাণ্ডে তিনি কার্তুজ ব্যবহার করতে, এনফিল্ড রাইফেলের কার্তুজ দাঁত দিয়ে কাটতে নারাজ হন। তিনি অস্বীকার করেন এবং কয়েকজন অফিসারকে মেরে ফেলেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়, বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ পরবর্তীকালে মিরাট 10ই মে, সেখান থেকে দিল্লি এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। মিরাট থেকেই এই বিদ্রোহ প্রকৃত অর্থে ভালোভাবে ছড়িয়ে পড়ে। মিরাট 10ই মে, তোমরা ক্লাস 8এও পড়েছো যে 10ই মে। এবার আমি আসছি যে এই বিদ্রোহের প্রকৃতি, মহাবিদ্রোহের যে চরিত্র বিশ্লেষণ করব আমি। যে এই আমার চার্টটা দেখতে পাচ্ছ, আমি মূলত এই চার্টে কতগুলো ভাগে ভাগ করেছি। যেমন মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে। এক জায়গায় লিখেছি মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়েছে, আরেক জায়গায় বলা হচ্ছে সামন্তদের বিদ্রোহ, আর এক জায়গায় বলা হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ। এছাড়া গণ অভ্যুত্থান তো রয়েছে। এবার আসি সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কারা বলেছেন, এই অংশটা একবার দেখি। সিপাহী বিদ্রোহ বলেছেন ভারত সচিব আল স্ট্যানলি। বেশ,
জন লরেন্স, চার্লস রেক, টি.আর. হোমস, আল রবার্টস। ভারতীয় ঐতিহাসিক এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহকে নিছকই সিপাহী বিদ্রোহ বলে মনে করেছেন। এই দলে হচ্ছেন ঈশ্বরগুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি, অক্ষয় কুমার দত্ত, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আহমেদ। এদের যুক্তি ছিল যে এটা একটা নিছকেই সিপাহী বিদ্রোহ। কেন এটা আমরা নিছকেই সিপাহী বিদ্রোহ বলছি? কারণ এই বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল কারা? সামরিক সিপাহীরা, যারা সামরিক পেশায় যুক্ত। ভারতের কোনো বড় রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহকে সমর্থন করেনি। যদিও প্রশ্ন হচ্ছে তখন কি ভারতের বড় রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল? না, গড়ে ওঠেনি, বড় রাজনৈতিক সংগঠন গড়ে ওঠেনি। কিন্তু জমিদার সভা বা আরও কয়েকটা ছোট ছোট সংগঠন গড়ে উঠেছিল। 3 নম্বর হচ্ছে দেশের সাধারণ মানুষের সঙ্গে এই বিদ্রোহের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না। সর্বোপরি বিস্তীর্ণ এলাকায় এই বিদ্রোহ সমর্থন লাভ করেনি। তাহলে আরেকবার দেখে নিচ্ছি আমরা যে যারা সিপাহী বিদ্রোহকে নিছকেই সিপাহী বিদ্রোহ বলে মনে করেছেন এবং কেন মনে করেছেন সেই যুক্তিটা দেখি। বিদ্রোহের মূল চালিকা শক্তি সিপাহী, তাদের দাবি দাওয়াকে কেন্দ্র করেই এই বিদ্রোহ গড়ে উঠেছিল। সর্বোপরি এই বিদ্রোহ সর্বভারতীয় চরিত্র লাভ করেনি। এছাড়া জাতীয় চেতনার উপস্থিতি এখান থেকে জন্ম নেয়নি। মধ্যবিত্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহ সম্পর্কে উদাসীন ছিল, বরং অনেক ক্ষেত্রে তারা বিরোধিতা করেছেন। মুসলমানদের বৃহত্তর অংশ এই বিদ্রোহ থেকে দূরে সরেছিল। হায়দ্রাবাদের নিজামের মতো দেশীয় রাজ্য এই বিদ্রোহকে সমর্থন জানায়নি। সর্বোপরি এই বিদ্রোহের যে অন্য জাতির যারা সিপাহী, গোর্খা, পাঞ্জাবি, তারা বিদ্রোহীদের দমনে ব্যস্ত ছিল। তাহলে এই বিদ্রোহকে নিছকেই সামরিক বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বা সামরিক বিদ্রোহ বলা হয়। সেও এই দলে কারা মনে করেছেন? ভারত সচিব আল স্ট্যানলি, জন লরেন্স, চার্লস রেক্স, টি.আর. হোমস, আল রবার্টস। এবারে আসি আমরা দ্বিতীয় যুক্তিতে আসছি যে মহাবিদ্রোহ বা 1857 সালের যে বিদ্রোহ, এই বিদ্রোহকে একদল ঐতিহাসিক মনে করেন যে জাতীয় আন্দোলন। এই দলে কারা ছিলেন? এই দলে ছিলেন আলেকজান্ডার ডাফ, জে.বি. নটন, জন কে, পলসিবল, ম্যালেসন, টরি দলের নেতা ডিসরেলি, কার্ল মার্কস। এদের যুক্তি কী ছিল? এরা কেন মনে করেছেন যে এই সিপাহী বিদ্রোহ নিছকেই সিপাহী বিদ্রোহ নয়? কারণ আমরা সিপাহী বিদ্রোহ যদি নিছক সিপাহী বিদ্রোহ না হয়, তাহলে আমরা একবার অযোধ্যা, কানপুর, ঝাঁসি, লখনৌ, ফৈজাবাদ, মোরাবাদ এইসব জায়গাগুলোর দিকে যদি তাকাই, বিশেষ করে অযোধ্যার বিস্তীর্ণ অংশে এবং বিহারের বিস্তীর্ণ এলাকায় এই বিদ্রোহ গণ অভ্যুত্থানে পরিণত হয়। প্রচুর সংখ্যক কৃষক, সাধারণ মানুষ এই বিদ্রোহে যোগদান করে। তাহলে সেখানে সামরিক তকমা ছেড়ে বিদ্রোহ জাতীয় বিদ্রোহের আসন দখল করে। অযোধ্যায় কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ দলে দলে এই বিদ্রোহে যোগদান করে। বেশ, এই বিদ্রোহে নিম্নবর্গীয় মানুষের যোগদান, তাহলে সেই বিদ্রোহকেই সাধারণত গণ অভ্যুত্থান বলা যায়। সেইটাকেই একটা গণবিদ্রোহ বলা যায়, যেখানে সাধারণ মানুষের উপস্থিতি থাকে। কারণ এই বিদ্রোহের চরিত্র যদি বিশ্লেষণ করি, তাহলে দলে দলে সাধারণ মানুষ যোগদান করেছিলেন বিস্তীর্ণ এলাকায়। কানপুরে, নানা সাহেবের হোক, লখনৌতে হোক, অথবা অযোধ্যার বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষ যোগদান করে। সাম্প্রদায়িক সম্প্রীতি, একটা যে কোনো বিদ্রোহের সাফল্যের পিছনে একটা যুক্তি রয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কিনা। একদল ঐতিহাসিক যেখানে নিছকই বলছেন যে
ভারতের বৃহত্তর মুসলমান সমাজ এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। অপরদল ঐতিহাসিক বলছেন যে দ্বিতীয় বাহাদুর শাহকে জাতীয় সম্রাটের মর্যাদা দেওয়া হয়, ভারত সম্রাট হিসাবে ঘোষণা করা হয়। যদিও এই কথাটার মধ্যে একটা বিতর্ক আছে, কারণ এর ফলে পাঞ্জাব ও মারাঠি সৈন্যরা ক্ষুব্ধ হয়, কারণ তারা দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের জাতীয় সম্রাট বা ভারত সম্রাট হিসাবে মানতে নারাজ ছিলেন। এবার আসি তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি, কারণ এই বিদ্রোহে যেমন আমরা বেগম হজরত মহলকে দেখছি, ঝাঁসি রানী লক্ষ্মীবাবু রয়েছেন, তাতিয়া টুপি, প্রত্যেকেই হিন্দু মুসলমান মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সৈন্যরা এই বিদ্রোহ লড়াই করেছেন। তাই এই বিদ্রোহের মধ্যে কি চরিত্র ফুটে উঠেছে? সাম্প্রদায়িক সম্প্রীতি। এবার আসি আমরা সামন্তদের যোগদান। বিস্তীর্ণ এলাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতির ফলে, যেমন ইনাম কমিশনের রিপোর্ট অনুসারে এই ইনাম কমিশনের ভিত্তিতে প্রায় 21,000 তালুকদার তাদের জমিদারি হারায় এবং বহুত ভালো ভালো জমিদার বিভিন্ন ভূমি বন্দোবস্তের ফলে, সেখানে চিরস্থায়ী হোক অথবা সত্যবিলোপ নীতির ফলে তাদের জমিদারি হারায়। সেখানকার সেই সামন্ত প্রভুরা এবং তাদের সাথে যেসব রাজ কর্মচারীরা ছিলেন তারা বা যেসব সৈন্যরা ছিলেন এই সামন্ত প্রভুদের উপর নির্ভরশীল ছিলেন, তারা প্রত্যেকেই এই বিদ্রোহে যোগদান করে। আর সর্বোপরি এই বিদ্রোহটা ছিল একটা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। সুতরাং এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়েছেও, কারণ ভারতবর্ষ মানে শুধুমাত্র পাঞ্জাবি বা গোর্খা এই সৈন্যই নয়, এর বাইরেও প্রচুর সৈন্য রয়েছে। কারণ এই বিদ্রোহের যদি আমরা চরিত্র দেখি, প্রায় 1 লক্ষের বেশি মানুষ মারা যান। তাহলে এই বিদ্রোহের প্রকৃতি থেকেই বোঝা যায় যে 1 লক্ষ যে মানুষ মারা গেলেন, তাতে শোনা যায় বিশ্লেষণ করে দেখা গেছে প্রায় অযোধ্যার ওই অংশেই প্রায় 35,000 সৈন্য মারা যায়। তাই 35,000 যদি সৈন্য মারা যায়, বাকি কারা? বাকি সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষ যদি যোগ দিয়েছেন, তাহলে এই বিদ্রোহকে কী বলা সেও? জাতীয় বিদ্রোহ বলাই সেও। এবার আসি যে একদল ঐতিহাসিক বলছেন যে এটা সামন্তদের বিদ্রোহ, সামন্ততান্ত্রিক অসন্তোষ। এদের মধ্যে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, যদিও আমি উদাহরণ হিসাবে দিয়েছি সামন্ততান্ত্রিক অসন্তোষ কারা বলেছেন, ডক্টর রজনীকান্ত দত্ত, মানবেন্দ্র রায়, এনারা বলেছেন যে এটা ভারতের যে ক্ষয়িষ্ণু সামন্ত প্রভুরা যারা জমিদারি তালুকদারি হারিয়েছিলেন, তারা এই বিদ্রোহে যোগদান দিয়েছিলেন, তাদের হাতেই এই বিদ্রোহের চালিকা শক্তি ছিল, নেতৃত্ব ছিল। সুতরাং এই বিদ্রোহটা একটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ। কিন্তু না, তারা মনে করেছিলেন এই বিদ্রোহ সম্পর্কে ডক্টর রমেশচন্দ্র মজুমদার মনে করেছিলেন যে একটা সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। কারণ ক্ষয়িষ্ণু যে সামন্ততন্ত্র, তারা শেষবারের মতো এই বিদ্রোহের মধ্য দিয়ে তাদের যে গরিমা, তাদের যে ক্ষমতা, সেটা আত্মপ্রকাশ করার চেষ্টা করেছিল। তাই এই দল ঐতিহাসিকরা বলছেন এটা সামন্ততান্ত্রিক অসন্তোষ, যদিও পুরোপুরি সামন্ততান্ত্রিক অসন্তোষ বলা ঠিক নয়। এবার আসি আমরা, একদল ঐতিহাসিক এগিয়ে আছেন এটাকে ভারতের স্বাধীনতার প্রথম লড়াই বলার জন্য। কারা এই দলে রয়েছেন? এই দলে রয়েছেন বিখ্যাত বিপ্লবী বিনায়ক ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে বিনায়ক দামোদর সাভারকার তিনি বলেছেন যে এটা স্বাধীনতার প্রথম স্বাধীনতা যুদ্ধ। তার এই মতকে সমর্থন করেছেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার, পিসি যোশী এবং সুরেন্দ্রনাথ সেন। যদিও সুরেন্দ্রনাথ সেন এটাকে সামন্ততান্ত্রিক অসন্তোষ মনে করেছেন। তিনি মনে করেন যে এটা সামন্ততান্ত্রিক অসন্তোষ দিয়ে শুরু হয়, শেষ পর্যন্ত কোনো কোনো জায়গায় এই বিদ্রোহ জাতীয় বিদ্রোহের রূপ নেয়। একবার আমরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এটা জাতীয় বিদ্রোহ, স্বাধীনতার প্রথম লড়াই। কারণ 1857 আগে এত বড় বিদ্রোহ আর দেখা যায়নি। এই দলের পক্ষে যারা নন তারা যুক্তি দেখাচ্ছেন যদি সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার প্রথম লড়াই বলা যায়, তাহলে সাঁওতাল বিদ্রোহ, ওহাবি আন্দোলন, এদেরকেও স্বাধীনতার প্রথম লড়াই বলা যেতে পারে। কিন্তু তা নয়। সাঁওতাল বিদ্রোহ সাথে আমরা যদি সিপাহী বিদ্রোহের পার্থক্য করি, দেখতে পাবো যে সাঁওতাল বিদ্রোহ একটা গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই সিপাহী বিদ্রোহ সেই গোষ্ঠী অতিক্রম করে ধর্মীয়
আন্দোলনের এটা অতিক্রম করে, সীমানা অতিক্রম করে এটা একটা জাতীয় বিদ্রোহের রূপ নেয় কোনো কোনো জায়গায়। তাহলে বহু জায়গায় এটা একটা স্বাধীনতার লড়াইয়ের মতো মনে হয়েছে। তাই ঐতিহাসিক বীর সাভারকর মনে করেছেন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে যে এটা একটা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। পরবর্তীকালে আমরা যখন সুকুমার রায়ের সুকান্ত ভট্টাচার্যের যে কবিতা বিদ্রোহ কবিতা খুঁজি, সেখানেও দেখতে পাবো একই যেন কথা বলা হয়েছে যে স্বাধীনতার প্রথম লড়াই লড়তে। এবারে এই যে স্বাধীনতার যে প্রথম লড়াই বলছে এ সম্পর্কে ঐতিহাসিক তাহলে দেখা যাচ্ছে যে সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ এ সম্পর্কে শেষ কনক্লুশন টানছে রমেশচন্দ্র মজুমদার। তিনি বলছেন সো কল্ড ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইজ 1857 ইজ নাইদার ফার্স্ট নর ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে দেখা যাচ্ছে যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করলে দাঁড়ায় একদল ঐতিহাসিক মনে করেন যে এটা নিছক গণবিদ্রোহ, কেউ কেউ মনে করেন এটা সিপাহী বিদ্রোহ, কেউ এক ধাপ এগিয়ে স্বাধীনতার প্রথম লড়াই, কেউ বা মনে করেন এটা একটা জাতীয় বিদ্রোহ, কারো মতে সামন্ততান্ত্রিক অসন্তোষ। এবার আমরা দেখে নেব যে সিপাহী বিদ্রোহের ফল কী ছিল, যে নিষ্ঠুরভাবে যে সিপাহী বিদ্রোহ দমিত হলো। নেতৃত্বের অভাব, পরিকল্পনার অভাব, লক্ষ্যের অভাব, বিভিন্ন কারণের জন্য যে সিপাহী বিদ্রোহের পতন ঘটল, নিষ্ঠুরভাবে সিপাহীদের মেরে ফেলা হলো বিভিন্ন জায়গায়, এর ফল কী হয়েছিল। তার মানে আমরা যে আজকের যে শেষ অংশটুকু আলোচনা করছি যে সিপাহী বিদ্রোহের ফলাফল, সিপাহী বিদ্রোহের ফল কী হলো, সিপাহী বিদ্রোহের কী ফল হয়েছিল। সিপাহী বিদ্রোহের ফলাফল হিসাবে বলা যায় যে ভাইসরয় পদ সৃষ্টি, কারণ শাসনতান্ত্রিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে মহাবিদ্রোহের ফল কি? প্রথম হচ্ছে কোম্পানি শাসনের অবসান, কারণ মহাবিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান ঘটছে। কোম্পানি সিপাহী বিদ্রোহের পর ব্রিটেনে ইংরেজ কর্তৃপক্ষ একটা ভারতের মতো সুবিশাল দেশে শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে রাখার ভরসা পেল না। তাই তারা ব্রিটিশ পার্লামেন্টে অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই আইনটা পাস করেন 1858 সালের 2রা আগস্ট। এর ফলে ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীদের থেকে একজন নির্বাচিত ব্যক্তিকে ভারত সচিব হিসাবে পাঠানো হবে। তিনি হবেন সেক্রেটারি অফ স্টেটস ফর ইন্ডিয়া, অর্থাৎ ভারত সচিব। তিনি 15 জন সদস্য বিশিষ্ট কাউন্সিলের সাহায্যে ভারত শাসন করবেন। রানীর প্রতিনিধি হিসাবে সচিব ভাইসরয় উপাধি নিয়ে শাসন করবেন। ভাইসরয় মানে রাজপ্রতিনিধি। এই নিয়মটার বলে ভারতের প্রথম ভাইসরয় হন লর্ড ক্যানিং, আর ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। এবার আসি মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র অনুসারে 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদের রাজ দরবারে লর্ড ক্যানিং মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি করেন, ঘোষণা করেন। এতে কি বলা হয়েছিল, এই যে মহারানীর ঘোষণাপত্র, এটা একবার দেখে নিই। এটা টিকাও আছে মহারানীর ঘোষণাপত্র, এবারে আসার সম্ভাবনা রয়েছে। এই মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ঘোষিত হয় 1858 সালের 1 নভেম্বর। ভারতবাসীর ধর্মীয় সামাজিক কোনো ব্যাপারে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না এই প্রতিশ্রুতি দেয়। ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। দেশীয় রাজন্যবর্গকে দত্তক গ্রহণের অনুমতি দেওয়া হয়। সরকার আর সাম্রাজ্য বিস্তারের আগ্রহী নয়, আর দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলি কোম্পানি মেনে চলবে। তাহলে কি দেখা যাচ্ছে যে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র ঘোষিত হয়। এতে বলা হয় যে এখন থেকে
ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি হস্তক্ষেপ করবে না। ভারতবাসীরা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। দেশীয় রাজন্যবর্গ দস্তক রাখার অধিকারী হতে পারবে। এছাড়া প্রাদেশিক ও স্থানীয় স্বায়ত্তশাসন ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা হয়। আইনসভায় ভারতীয়দের আইনসভায় ভারতীয়দের কতটা যোগদান দেওয়া দরকার সে সম্পর্কে একটা পরিকল্পনা নেওয়া হয়। তাছাড়া সামরিক ব্যাপারে অনেক বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, বিভিন্ন ভারতীয় সৈন্যদের নেওয়া কমিয়ে দেয় এবং উচ্চপদে ভারতীয়দের নিষিদ্ধ করা হয়। ভারতীয় সৈন্য 2,34,000-এর জায়গায় 1,40,000-এ দাঁড়ায় এবং ধর্মীয় বিভাজনের চেষ্টা করা হয়, যাতে ভারতীয়রা ধর্মীয় বিভাজন হলে ঐক্যবদ্ধ হওয়ার বা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হওয়ার আর সুযোগ থাকবে না। এছাড়া সামরিক জাতি এবং অসামরিক জাতি হিসাবে দুটো দলে ভাগ করা হয়। যেমন গোর্খা, পাঞ্জাবি এদেরকে সামরিক জাতি হিসাবে ঘোষণা করা হয়। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র অনুসারে যারা হত্যাকাণ্ডে লিপ্ত ছিল, লুটতরাজে লিপ্ত ছিল, তাদের বাদ দিয়ে অধিকাংশ সাধারণ সিপাহীদের মুক্তি দেওয়া হয়। যাই হোক, এই গেল আমাদের সিপাহী বিদ্রোহের ফলাফল। তাহলে সিপাহী বিদ্রোহের ফলাফলের ফলে কী হয়, কোম্পানি শাসনের অবসান ঘটে। মহারানী ভিক্টোরিয়া শাসনভার গ্রহণ করেন, তার প্রতিনিধি হিসাবে ভাইসরয় প্রথা চালু হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে করবে যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও ফলাফল। আমি এবছরের এই যে 2021 সালের যে মাধ্যমিক পরীক্ষা, তার জন্য মনে করছি এখান থেকে এই প্রশ্নটা দিতে পারে। আরেকটা প্রশ্ন দিতে পারে যে তুমি কি মনে করো যে সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতার প্রথম লড়াই? না, এই পক্ষে বিপক্ষে যুক্তি। যদি এই সিপাহী বিদ্রোহ সম্পর্কে বা সংঘবদ্ধতার গড়ার কথা এই চ্যাপ্টারে কোনো যদি শর্ট কোশ্চেন থাকে তা আমাকে জানাবে। আমি পরের ক্লাসে তোমাদের 3টে যে গ্রন্থ বললাম, গোরা, আনন্দমঠ আর একটা বর্তমান ভারত, এই 3টে গ্রন্থের ভূমিকা, ভারতের জাতীয়তাবোধের এই 3টি গ্রন্থের ভূমিকা আলোচনা করব। যদি তোমাদের প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। হ্যাঁ, মানভূম উত্তরণ ও খাস খবর বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। নমস্কার। খাস খবর বাংলা এবং মানভূম উত্তরণের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা বাড়িতে আছো, সুস্থ আছো এবং অভিভাবক অভিভাবিকারাও ভালো আছেন আশা রাখি। আপনারা প্রত্যেক দিন আমাদের ক্লাসকে দেখে চলেছেন এবং আমাদের মনোবল যথেষ্টভাবে বাড়িয়েও চলেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে এই একই জায়গায় একই সময়ে পড়ানো হবে জীবনবিজ্ঞান পড়াবেন মাননীয় কার্তিক মণ্ডল মহাশয়। কার্তিকবাবু এর আগেও তোমাদের ক্লাস করিয়েছেন। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জীবনবিজ্ঞান পড়াবেন কার্তিকবাবু। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে
আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কোয়ারিজগুলো পাচ্ছি এবং সেগুলো যথাসম্ভব সমাধান করারও চেষ্টা করছি। আরও একটু বলছি যে তোমরা আমাদের মানভূম উত্তরণের ফেসবুক পেজ, মানভূম উত্তরণের ফেসবুক পেজটা লাইক করো, আর আমাদের ইউটিউব চ্যানেল মানভূম উত্তরণ মানভূম উত্তরণও সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা এই ক্লাসের বাদ দিয়েও আরও অন্যান্য ক্লাস অর্থাৎ ক্লাস 11-12-এর জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যেটা তোমাদের অনেক কাজে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল একই জায়গায় পড়াবেন কার্তিক বাবু বায়োলজি। ধন্যবাদ।